বন্ধুরা, পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি, বেতন বৃদ্ধি বা সমগ্র শিক্ষার ভাতা বৃদ্ধির মেমোরেন্ডাম এবার সরাসরি প্রেস কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রীর দরবারে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবং গতকালকে পার্শ্ব শিক্ষকদের প্রেস কনফারেন্সে যে কর্মসূচি ছিল সেই বিষয় নিয়েও আজকের আমাদের ডিটেলস আলোচনা, যে এক্স্যাক্টলি গতকালকে কি হয়েছে। অনেকেই আমাদের কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন যে গতকাল যে প্রেস কনফারেন্স কর্মসূচি ছিল সেই প্রেস কনফারেন্স কর্মসূচির নিটফল কি, আদত কি পেল পার্শ্ব শিক্ষকরা আলটিমেটলি এই প্রেস কনফারেন্সে কি লাভ হলো তাদের, বা কি হয়েছে গতকাল, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিও। বাড়িতে বসে ইউটিউবে বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি দেখা আগ্রহী যে সকল পার্শ্ব শিক্ষক রয়েছেন, যারা গতকালকেও বাড়িতে বসেছিলেন শুধুমাত্র বাড়িতে বসে খবর দেখার জন্য, বা যারা গতকালকে আসতে পারেনি এই প্রেস কনফারেন্স কর্মসূচিতে, তাদের জন্যই আজকের আমাদের আলোচনা। তারা মন দিয়ে দেখবেন, তার কারণ তারা বাড়িতে বসেই খবর দেখতে অভ্যস্ত। তো বন্ধুরা, আপনাদের জন্যই আজকের আমাদের এই প্রতিবেদন, শেষ পর্যন্ত শুনবেন। কারণ মাঠে ময়দানে বা প্র্যাকটিক্যালি সেই সভাস্থলে তো আপনারা আসবেন না কোনো দিন, বাড়িতে বসেই আপনাদেরকে দেখতে হবে। তো যাই হোক, গতকালকে যে প্রেস কনফারেন্স কর্মসূচি যারা নিয়েছিলেন, জীবন বাবু থেকে শুরু করে আরও অনেকেই ছিলেন, তৃণমূল পার্শ্ব শিক্ষক সমর্থিত যারা রয়েছেন বর্তমানে, রমিউল ইসলামেরই টিম বলতে পারেন। কিন্তু এই কর্মসূচিতে আমরা যেটা দেখলাম যে রমিউল ইসলাম নেই, অর্থাৎ তারই টিমের একটা ভাগ যারা রমিউলকে এই মুহূর্তে পছন্দ করছে না, বা তারাও চাইছে যে রমিউল ইসলাম এবার সরে দাঁড়াক, তাকে মানে তিনি পদত্যাগ করুক বা ইস্তফা দিক বা পদটা ছাড়ুক, অ্যাটলিস্ট তার দ্বারাই আর পসিবল নয়। আর বর্তমান সময়ের যে স্ট্যাটাস আপনারাও জানেন, যে বাস্তবটাও সেটাই। কোথায় মুর্শিদাবাদ, কোথায় কলকাতা, আর কোথায় শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কোনো কিছুই এখন রমিউল ইসলামের হাতে নেই। তো যার ফলস্বরূপ বহুদিন তিনি এই পদে থাকলেন, অ্যাচিভ কিছুই করতে পারেননি। তার সার্বিক যদি রেজাল্ট দেখেন, বিগ জিরো। তো সেই জায়গায় থেকে তার টিমের যে সকল নেতৃত্বরা রয়েছেন তারাও চাইছেন যে এবার এই মহাশয় সরে দাঁড়াক। তো তাকে বাদ দিয়েই গতকালকে প্রেস কনফারেন্স কর্মসূচির আয়োজন করা হয়েছিল প্রেস ক্লাবে, এবং সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট দাবি তারা রেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। দেখুন, আপনারা সকলেই জানেন জেনারেশন আপডেট হয়েছে, আজকে 2025। আজকের ডেটেও যদি আপনি বা আপনারা সেই আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগের স্টাইলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন, তাহলে সেটা পসিবল না। আজকে টোটাল বিষয়টা মিডিয়া কেন্দ্রিক হয়েছে। আজকে টেলিভিশনের পর্দায়, মিডিয়ার পর্দায় যে খবর, যে বিষয় বা যে নিয়ে চর্চা হয়, সাধারণ মানুষ বলুন, রাজনৈতিক মহল বলুন, প্রশাসনিক মহল বলুন, সেটা নিয়েই সকলে মানে সেটাই চোখে পড়ে আর কি। খবরের পর্দায়, টিভির পর্দায় যে বিষয়টা হাইলাইটেড হবে সেটা নিয়েই মানুষের চর্চা হয়, সে চায়ের দোকানে বলুন বা পানের দোকানে বলুন। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক কর্তা, সরকার, সকলের চোখ থাকে শুধুমাত্র মিডিয়া বা টেলিভিশনের পর্দায়। খবরের হাওয়া যেদিকে, আর আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া প্লাস মিডিয়া হাউস, এই দুটো জায়গাতে যদি আপনারা দৃষ্টি আকর্ষণ করাতে পারেন, তবেই আপনার দাবি রাজ্য সরকারের একদম সঠিক জায়গায় পৌঁছাবে। তো সেই পথটাই অবলম্বন করেছেন যারা এই প্রেস কনফারেন্সের উদ্যোক্তা ছিলেন। দেখুন, এরা সরকারপন্থী সংগঠন, এদের তো নিজস্ব নেটওয়ার্ক থাকা দরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর। যে কোনো কাগজে একটা দাবিপত্র লিখে দিলাম, সেটা গিয়ে মুখ্যমন্ত্রীর সরাসরি টেবিলে গিয়ে আমরা দিয়ে আসলাম, বা দেখা সাক্ষাৎ করে কথা বলে আসলাম, সেই নেটওয়ার্কটা থাকা দরকার। বাইরের থেকে এটাই সকলে এক্সপেক্ট করবে বা করা উচিত। কিন্তু প্র্যাকটিক্যাল যে বিষয়টা বন্ধুরা, ভেতরের বিষয়টা, এই শাখা সংগঠনগুলোকে কোনো পলিটিক্যাল পার্টি 1%ও পাত্তা দেয় না। এই শাখা সংগঠনের নেতার 1%ও ক্ষমতা নেই যে কোনো মুহূর্ত কেন, আপনি যদি 1 মাস তাকে সময় দিন কোনো নেতাকে বা সংগঠনের নেতৃত্বকে, যা আপনি মুখ্যমন্ত্রীর সাথে দেখাটা করে আসুন একবার আমাদের বিষয় নিয়ে, তার ক্ষমতা নেই। তাকেও লবি ধরতে হবে, তাকেও রিকোয়েস্টের মাধ্যমে যেতে হবে। অর্থাৎ একটা আদার্স পক্ষের সংগঠনের নেতার যা মানে যে করে সে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে, যতটা স্ট্রাগল করে তাকে পৌঁছাতে হবে, সরকারপন্থী সংগঠনের নেতাকেও অতটাই স্ট্রাগল করে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে হবে। তো যার ফলস্বরূপ এই উদ্যোক্তা যারা, প্রেস কনফারেন্সের উদ্যোক্তা যারা ছিলেন, তারা ভাবনা চিন্তা করলেন যে সেটা পসিবল নয়। তারা মিডিয়া হাউসের সাপোর্ট নিয়েছেন এবং প্রেস কনফারেন্স করেছেন, এবং আমরাও মনে করি যে এটা একটা পজিটিভ বা একটা মানে ভালো চিন্তাভাবনা। এবং তারা গতকাল প্রেস কনফারেন্স করেছেন
কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রেস কনফারেন্স হয়েছে নামের, কিন্তু বাংলার তথাকথিত যেগুলো বড় বড় মিডিয়া হাউস, সেই মিডিয়া হাউসের পর্দায় এই খবর খুব একটা বেশি হাইলাইট হয়েছে কি না, আদৌ কখন হয়েছে, কমিউনিটির জন্য হয়েছে, সেই নিয়ে সন্দেহ আছে। দেখুন, খবর যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসল জায়গাতে পৌঁছাবে না। তো গরম করার জন্য একটু তো জমায়েত দরকার, একটু গেদারিং দরকার, কিছু একটা বড় কিছু বিষয় দরকার। তাছাড়া মানে মিডিয়াকে ডেকে নিয়ে এসে কোনো কনফারেন্স এবং মিডিয়া আপনার কাছে সরাসরি আসবে, ঠিক যে মুহূর্তে 2019 সালে যদি আপনারা যান ঐক্যমঞ্চের আন্দোলন, সমস্ত মিডিয়া হাউস দৌড়ে আসতো ভগীরথ ঘোষের কাছে, ভগীরথ ঘোষের বার্তা নিতে। সেই সময়ের প্রেস কনফারেন্সের গুরুত্ব আর আজকের প্রেস কনফারেন্সের গুরুত্ব কিন্তু আকাশ পাতালের একটা ফারাক রয়েছে। তার মধ্যেও তারা প্রেস কনফারেন্স করেছে, তারা কিছু দাবি রেখেছে, সেই দাবিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের স্ক্রিনে। দেখুন, তারাও, সরকারপন্থী সংগঠনের নেতারাও আজকে অভাবে দাবিপত্র চেঞ্জ করতে তারাও কিন্তু বাধ্য হয়েছে। একটা সময় ছিল আপনারা শুনতেন যে বেতন কাঠামো চাই, ভাতা বৃদ্ধি চায় না, 2-4 হাজার 2-5 হাজার ভাতা বৃদ্ধি নয়, বেতন কাঠামো চাই যাতে ফিউচারটা সুনিশ্চিত হয়। পে স্কেল উইথ গ্রেড পে বা পে ব্যান্ড এইগুলো চাই, একটা স্কেল চাই, একটা মানে অটোমেটিকলি যাতে ভাতা বৃদ্ধি হয়। পার্মানেন্ট কর্মচারীরা যেভাবে তাদের যেমন স্যালারি স্ট্রাকচার রয়েছে, পার্শ্ব শিক্ষকদেরও জন্য একটা স্যালারি স্ট্রাকচার দেয় রাজ্য সরকার, এই ডিমান্ডগুলো আগে থাকতো। কিন্তু আজকে দেখুন অভাবে কোন জায়গায় নেমে গেছে সরকারপন্থী সংগঠনের নেতারাও। তারাও চাইছে যে রাজ্য সরকার কন্ট্রাকচুয়ালদের জন্য যে অর্ডার জারি করেছে 1/3/2024, সেই অর্ডারটা যেন আমাদের জন্য লাগু করা হয়। অর্থাৎ রাজ্য সরকার চুক্তিভিত্তিকদের যে স্যালারিটা দিচ্ছে সেটা অন্তত দাও আমাদেরকে। অর্থাৎ অভাবে কোন জায়গায় নেমে গেছে ডিমান্ড। দেখুন বন্ধুরা, আপনারা সরাসরি 1 নম্বরে প্রধান দাবি তারা রেখেছেন যে 1/3/2024 অর্ডার চুক্তিভিত্তিকদের জন্য, যার মেমো নম্বর এত, সেটা দ্রুত আমাদের জন্য অর্থাৎ প্যারা টিচারদের জন্য যাতে চালু করা হয়। এছাড়াও তারা পার্শ্ব শিক্ষিকাদের জন্য সিসিএল দাবি রেখেছেন। বিবাহ সূত্রে যদি কোনো পার্শ্ব শিক্ষিকাদের ট্রান্সফারের প্রয়োজন হয় সেটা করতে সেটারও দাবি রাখা হয়েছে। কর্মরত অবস্থায় কোনো পার্শ্ব শিক্ষক যদি মারা যায়, তাদের বাড়িতে যেন একজনকে ব্যাকআপ দেওয়া হয় কোনো একটা কাজে, তার দাবিটাও রাখা হয়েছে। এবং গতকালকে আমরা দেখিয়েছিলাম গোপাল দেবনাথ মহাশয়ও, তিনিও তৃণমূল পার্শ্ব শিক্ষক সংগঠনের চেয়ারম্যান ছিলেন, প্রাক্তন, একসময় ছিলেন, বর্তমানে প্রাক্তন, এবং অবসরও নিয়েছেন। তিনি 60 থেকে 65 বছরেরও রিকোয়েস্ট করেছিলেন, যারা সময়সীমা যেটা রয়েছে বর্তমানে 60 বছর, সেটাকে 65 করারও আবেদন রেখেছে। তো এখানে মূলত 4টি আমরা দাবি দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কার এখানে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এখানে তৃণমূলের কোনো নাম আমরা দেখতে পাচ্ছি না, তৃণমূলের নাম নেই। সভাপতি এখানে দেখুন আপনারা আব্দুল হালিম, জীবন কুমার দাস, এরা সকলেই আপনারা চেনেন, এরা সকলেই কিন্তু তৃণমূল পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্ব বা সদস্য। তারা নতুন শাখা বলুন বা যাই বলুন, এটার ব্যানারে তারা এই প্রোগ্রামটা করেছেন গতকাল। দেখার বিষয়ে রাজ্য সরকার আদৌ ফিডব্যাক দেয় কিনা। তবে যা আলটিমেটলি গ্রাফট রিপোর্ট, রাজ্য সরকারের কাছে হয়তো খবর পৌঁছাবে, না পৌঁছানোর কিছু নেই, তবে খুব একটা যে কাজে লাগবে চান্সেস কিন্তু খুব কম। তার কারণ হাইলাইট হয়নি। শুধুমাত্র প্রেস ক্লাবে গিয়ে একটা প্রেস কনফারেন্স করা, 4টা মিডিয়াকে ডেকে এইভাবে হাইলাইট করা সম্ভব নয়। আপনাকে সমস্ত জায়গাকে ডাকতে হবে। আজকের ডেটে প্রিন্ট মিডিয়া বা টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়ার থেকেও সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে মিডিয়া ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার পোর্টাল, সোশ্যাল মিডিয়ার যে সকল মিডিয়া লাইন আপগুলো রয়েছে, সেগুলোকেও আপনাদেরকে উচিত ছিল এই প্রোগ্রামে রাখা, বা তাদেরকে ইনভাইট করা, বা তাদেরকেও এই বিষয়গুলো তুলে ধরার জন্য। সেই কাজটা মানে এই নেতৃত্বরা মিস করেছে।